তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো যেমনটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে 1 অক্টোবর আর 8 অক্টোবরের যে এনএক্সটি শোটা হবে সেটা AEW ডায়নামাইটের সাথে হেড টু হেড কম্পিটিশান দেবে, আর সেই জন্য সিএম পাঙ্ক আর র্যান্ডি অর্টনকে এই দুটো শোতে নিয়ে আসা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এটা এখন ডাব্লিউডাব্লিউর তরফ থেকে পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে যে সিএম পাঙ্ক আর র্যান্ডি অর্টন এই 2 তারিখে এনএক্সটি শোতে থাকবে। আর এমনটা নিউজ আসছে যে 2025 সালে AEW অস্ট্রেলিয়াতে তাদের একটা বড় স্টেডিয়াম শো করাতে চায়, যেটা যেরকম ঠিক ডাব্লিউডাব্লিউ করিয়ে থাকে। তো তারা এখন আপাতত কথাবার্তা চলছে, তারা সিডনি, মেলবার্ন আর ব্রিসবেন এই তিনটের শহরের মধ্যে যে কোনো একটাতে করাবে, সেরকমই কথাবার্তা চলছে। আর আমরা 2025 সালে তাদের অস্ট্রেলিয়াতেও একটা শো দেখতে পাবো। এরপরে নিউজ হচ্ছে আমাদের ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। তো ভিন্স ম্যাকম্যানের বউ লিন্ডা ম্যাকম্যান ভিন্স ম্যাকম্যানের হেলথ নিয়ে কিছু আপডেট দেয়। তিনি বলেন যে ভিন্স ম্যাকম্যান এখন বেশিরভাগ সময় অসুস্থ থাকে, তার আগের মতো আর অবস্থা নেই, তিনি এখন খুবই রোগে ভুগছেন। তো দেখো, এটা তো হওয়ারই কথা এমনিতেও। তাছাড়া ভিন্স ম্যাকম্যান সারা জীবনে যা যা কাজ করেছে, আর এখন দেখতে গেলে প্রায় তার 80 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল। আর এই বয়সে এসেও কিছুদিন আগে পর্যন্ত ভিন্স ম্যাকম্যান 2-3 বছর আগে যা বড় বড় কাজ করেছে, তার জন্য এখন তার উপরে কেস চলছে। আর ভিন্স ম্যাকম্যান এখন অসুস্থ রয়েছে। তো যা দেখতে পাচ্ছি কেস, মানে তাদের ওপর যে কেস চলছে কোর্টে, সেই কেস মিটতে না মিটতেই ভিন্স ম্যাকম্যান হয়তো ওপরে চলে যেতে পারে, এরকম একটা সিচুয়েশান হতে পারে। তো এখন আর কিছু বলার নেই, এ তো পাপের ফলই বলতে পারো। ভিন্স ম্যাকম্যানের সবথেকে বড় খারাপ জিনিস আমার লাগছে যে ভিন্স ম্যাকম্যান নিজে তো উল্টোপাল্টা কাজ করেছে, নিজে তো বুড়ো বয়সে ডুবলো, আর সাথে সাথে ব্রক লেসনারকে নিয়েও ডুবলো, যেখানে ব্রক লেসনার কিন্তু এখনও পর্যন্ত কিছু করেইনি। আর তোমাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে যে ডমিনিক আমাদের এখানে কখনো রিয়া রিপ্লির সাথে চিপকে থাকে, কখনো লিভ মর্গানের সাথে অতিরিক্ত বেশি চিপকে থাকে। তো এইটার বিষয়ে তার বউ কি বলছে, তার বউও তো বাড়িতে রয়েছে, তার বউ কি বলতে চাইছে, তো সেইটাও আমরা এখন জানতে পেরেছি। যে তার বউ বলছে যে দেখো, ডমিনিক তো যেটা করছে সেটা ডাব্লিউডাব্লিউ তাকে দিয়ে যেটা করাচ্ছে সেটাই করছে, ডমিনিক নিজের কাজ করছে। টিভিতে ডমিনিকের একরকম ক্যারেক্টার, কিন্তু যখন সে বাড়িতে আসবে তখন সে তার হাজব্যান্ড ডমিনিক। তো তার বউয়ের কোনো প্রবলেম নেই তার এই সমস্ত কাজ নিয়ে। তো বলতে হবে খুবই সাপোর্ট করে তার বউ তাকে। এরকম সাপোর্ট যদি সবাই পেত তাহলে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যেত। ডমিনিক তার কাজ করছে, কিন্তু কাজটা খুবই সুন্দর। টিভিতে সবার সামনে লিভ মর্গানের সাথে জড়াজড়ি, কিস, আরও কত কী করছে। তারপরে হয়তো দেখা গেল কোন দিন জাজমেন্টের ক্লাব হাউসে খাট বিছানা সাজিয়ে একটা ভালো কোনো সেগমেন্ট দেখিয়ে দিল। তো এটার পরেও ডমিনিকের বউয়ের কোনো আপত্তি নেই, কারণ ডমিনিক তো তার কাজই করছে। এটা যদি আমাদের দেশে হতো তাহলে তো আর দেখতেই হতো না। তো যাকে ডমিনিকের বউয়ের কোনো আপত্তি নেই যখন, তখন আমাদের কি আপত্তি থাকবে? আর ডাব্লিউডাব্লিউ যখন দেখাচ্ছে তখন আমরাও দেখে আমাদের চোখটাকে একটু আরাম দিই। আর ডমিনিক লোগান পলের ইম্পালসিভ পডকাস্ট এসেছিল, সেখানে সে বলে যে সে রে মিস্টেরিওর মতো তার ক্যারিয়ার অত লম্বা চালাবে না। আমরা জানি যে রে মিস্টেরিওর ক্যারিয়ার কত লম্বা চলেছে, আর সে একজন ডাব্লিউডাব্লিউ লেজেন্ড হয়ে গেছে, হল অফ ফেমার হয়ে গেছে, কিন্তু এখনও সে তার ক্যারিয়ার কন্টিনিউ করে যাচ্ছে। এবারে ডমিনিক বলে যে সে তার বাবার মতো অত লম্বা ক্যারিয়ার রাখতে চায় না। তার বিয়ে হয়েছে, কিছু হয়তো পরে তার বাচ্চাও হবে, সে তার বাচ্চাদের আর ফ্যামিলিকে সময় দিতে চায়, সে ফ্যামিলি গাই হতে চায় একজন। তো ডাব্লিউডাব্লিউতে যদি লম্বা ক্যারিয়ার থাকে তাহলে সে সেই দিকটা কিন্তু বজায় রাখতে পারবে না। কারণ হচ্ছে আমরা এর আগে রে মিস্টেরিওকে অনেকবার বলতে শুনেছি যে সে ডাব্লিউডাব্লিউর কাছে এতটাই বিজি থাকতো, এতই তাকে ট্রাভেল করতে হতো যে সে তার ফ্যামিলিকে টাইম দিতে পারতো না। তার ডমিনিকের যখন জন্মদিন থাকতো তখন সে পৌঁছাতে পারতো না বাড়িতে। তো সেই কারণে রে মিস্টেরিও খুবই কম সময় তার ফ্যামিলির কাছে কাটিয়েছে এই ডাব্লিউডাব্লিউ রেসলিং রিলেটেড কাজের জন্য। তো ডমিনিক সেটা চায় না। ডমিনিক বলছে যে আমার ক্যারিয়ার তো ডাব্লিউডাব্লিউতে চলবে, আমি এই বিজনেসটাকে খুবই পছন্দ করি, কিন্তু সে তার বাবার মতো অত লম্বা ক্যারিয়ার রাখবে না। বেশ কিছু বছর পর সে তার ফ্যামিলিতেই ফিরে যাবে আর ফ্যামিলির খেয়াল রাখবে, ফ্যামিলির সাথে সে সময় কাটাতে চায়, এটাই তার মেন প্রায়োরিটি। তো এখন আপাতত ডমিনিককে এনজয় করে নাও। এখন আপাতত 10 বছর তো ডমিনিক ডাব্লিউডাব্লিউতেই থাকবে, কোনো ব্যাপার নয়। হয়তো যখন একটু বয়স বাড়বে তখন ওই 40-এর কাছাকাছি যাবে, তখন সে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এই রেসলিং জগৎ থেকে বিদায় নিতে পারে। আর এর পরের নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ একটা নতুন ট্রেডমার্ক ফাইল করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নামটা হচ্ছে পেটাল ইনফ্লুয়েন্স। তো এই ফেটাল ইনফ্লুয়েন্স একটা নতুন ট্রেডমার্ক ফাইল করেছে। এটা কিছুদিন পর ডাব্লিউডাব্লিউতে এই টার্মটা ইউজ হবে। আর দেখে তো মনে হয় না এটা কোনো মানুষের নাম বা রেসলারের নাম, এটা হয়তো সম্ভবত কোনো ফ্যাকশনারি নাম হতে চলেছে। তো আমরা কিছুদিন পর ডাব্লিউডাব্লিউতে একটা নতুন টিম তৈরি হতে দেখতে পাবো।
আর তার নাম হবে ফেটাল ইনফ্লুয়েন্স। আর যখন ফ্যাকশানের নাম হচ্ছে তখন আরেকটা ফ্যাকশানের নামের কথা বলা যাক, যেটা খুবই আজব, আর এটা আমরা মানডে নাইট ড্রতে দেখতে পেলাম। মানডে নাইট ড্রতে সেনা বেজলার, জোই স্টারকাস, সোনিয়া ডেভেলকে নিয়ে যে 3 জনের টিমটা তৈরি হয়েছে, সেই টিমের নাম ডাব্লিউডাব্লিউ দিয়েছে পিওর ফিউশন কালেকটিভ। তো প্রথমে যখন নামটা শুনলাম ভাবলাম এটা আবার কীরকম নাম, তো কোনো ভ্যাকসিনের নাম বলে মনে হচ্ছে না, পিওর ফিউশন কালেকটিভ। তারপরে যখন দেখলাম যে ডাব্লিউডাব্লিউ সত্যি এদেরকে এই নামটা দিয়েছে, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ যাকগে এই নামটা তাদেরকে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো, নাম দেখেই বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এদেরকে কতটা বেশি সিরিয়াসভাবে নেয়, আর আমাদেরকেও পরিষ্কার নাম থেকে এটা বুঝিয়ে দিচ্ছে যে তোমরাও এদেরকে বেশি সিরিয়াসভাবে নিও না। কারণ পিওর ফিউশন কালেকটিভ এটা তো কোনো আমার কল সেন্টারের নাম লাগছে, এটা কোনো ফ্যাকশনের নাম বলে তো মনে হয় না। আর পিডব্লিউ ইনসাইডের তরফ থেকে নিউজ এসছে যে ডাব্লিউডাব্লিউ আপাতত এখন প্ল্যান ছিল যে সেথ রলিন্সের সাথে সিএম পাঙ্কের একটা ফিউড করবে, কিন্তু সেই প্ল্যানটা এখন পিছিয়ে দেওয়া হয়েছে। ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে যে ম্যাচটা হবে সেটা রেসলম্যানিয়া 41-এ শিফট করে দিয়েছে। এখন আপাতত এদের মধ্যে এই কিছু সময়ের মধ্যে আমরা কোনো গন্ডগোল দেখতে পাবো না, সেই যা হবে রয়্যাল রাম্বলের সময় বা রয়্যাল রাম্বলের পর থেকে এদের ম্যাচটা আমরা রেসলম্যানিয়াতেই দেখতে পাবো। তো এখন সেথ রলিন্স আর সিএম পাঙ্কের যা প্ল্যান দেখছে, সিএম পাঙ্ক এখন ব্যাড ব্লাড প্রিমিয়ার লাইভ ইভেন্ট অবধি তো আপাতত এখন ড্রু ম্যাকিন্টায়ারের সাথে বিজি থাকবে। সেথ রলিন্স এখন ইনজার্ড হয়ে গেছে, আর ইনজুরি থেকে ফিরতে হয়তো বেশ কিছু সময় লাগবে, আর ফিরেই সে ব্রনসন রিডের ওপর বদলা নেবে। কারণ জানি যে ব্রনসন রিড যেভাবে তার উপর অ্যাটাক করেছে, স্টোরি লাইন অনুযায়ী তো ব্রনসন রিডের কারণেই সেথ রলিন্স ইনজার্ড হয়েছে, কিন্তু বাস্তবে তেমনটা নয়। আমরা জানি যে সেথ রলিন্স আগে থেকে ইনজার্ড ছিল, তাকে টিভি থেকে অফ দেখানোর জন্য আর ইনজার্ড দেখানোর জন্য ব্রনসন রিডকে দিয়ে সেথ রলিন্সকে ছাতু বানিয়ে দেওয়া হয়েছে। তো আপাতত সেথ রলিন্স রিটার্নের পর ব্রনসন রিডের সাথেই ফিউডে জড়াবে আর বদলা নেবে। তো এখন অনেক সময় বাকি আছে, আর আমরা রেসলম্যানিয়া 40-তে যে ম্যাচটা আশা করেছিলাম সেটা ফাইনালি গিয়ে রেসলম্যানিয়া 41-এ সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের মধ্যে ম্যাচটা দেখতে পাবো। আর ব্রক লেসনার রিলেটেড আরও একটা সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে ব্রক লেসনারকে দেখতে পাচ্ছি, আর তার পাশে যে দুজন দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু ডাব্লিউডাব্লিউর উচ্চপদস্থ কর্মচারী। আর ব্রক লেসনারকে এখন ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে ব্রক লেসনারের রিটার্ন নিয়ে কথা হচ্ছে, আর এখন ব্রক লেসনার এদের সাথে মেলামেশাও শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ একেবারে বন্ধুর মতো মিশছে, কোনো একটা বার হবে সম্ভবত, এটা আমি তত জানি না। তো এখন এটা একটা খুবই পজিটিভ নিউজ বলতে পারো, ব্রক লেসনারের সাথে ডাব্লিউডাব্লিউর কর্মচারীদের মেলামেশাও শুরু হয়ে গেছে। আর ব্রক লেসনারকে দেখে তো এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে সে খুবই খুশি রয়েছে, আর সে তার লাইফটাকে এখন খুবই ভালোভাবে এনজয় করছে, আর যেটা আমাদের জন্য আর ব্রক লেসনারের জন্য খুবই পজিটিভ একটা নিউজ। আর আমি তোমাদেরকে আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সম্ভবত জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউ রোমানের সামনে নিয়ে আসতে চাইছে না, এটা একটা শুধুমাত্র পসিবিলিটির কথা বলেছিলাম যে দুজনকে ডাব্লিউডাব্লিউ স্ট্রং বুক করে, আর দুজন যদি সামনাসামনি আসে কাউকে না কাউকে তো মার খেতেই হবে। আর ডাব্লিউডাব্লিউ না তো রোমানকে মার খাওয়াতে চায়, না আর জেকব ফাটুকে মার খাওয়াতে চায়, সেই জন্যই আপাতত জেকব ফাটু ইনজার্ড না হওয়া সত্ত্বেও তাকে ইনজার্ড দেখানো হয়েছে, যাতে তাকে রোমানের থেকে দূরে রাখা যায়। আর এখন এই বিষয়টা কনফার্ম করে দিয়েছে আমাদের ডেভ ম্যারিজের চাচা, সে বলেই দিয়েছে যে এখন ডাব্লিউডাব্লিউ রোমান আর জেকব ফাটুকে সামনাসামনি নিয়ে আসতে চায় না, কারণ আমি যে কারণটা বললাম সেই কারণটাই সে বলল, আর বলল যে এখন আপাতত ডাব্লিউডাব্লিউর কোনো প্ল্যান নেই রোমান আর জেকব ফাটুকে সামনাসামনি নিয়ে আসার। তো এখানে একটা কথা বলবো যে যখন ব্লাড লাইনের সাথেই রোমানের ঝামেলা হচ্ছে, আর জেকব ফাটু যখন গরিবের ব্লাড লাইনের একটা বড় পার্ট, তাহলে একদিন না একদিন তো এরা দুজন সামনাসামনি আসবেই। কতদিন আর জেকব ফাটুকে ইনজয়েড হিসাবে দেখানো হবে আর রোমানের থেকে তাকে দূরে রাখা হবে? একদিন না একদিন তো জেকব ফাটুর সামনাসামনি রোমান আসবেই, তখন ডাব্লিউডাব্লিউ কী করবে? তো খুবই মুশকিল সিচুয়েশান, দুজনের মধ্যে কাউকে উইক দেখানো যাবে না। তো এখন দেখা যাক জেকব ফাটুকে কবে ডাব্লিউডাব্লিউ রোমানের সামনে নিয়ে আসে, আর তখন কে মার খায়, রোমান নাকি জেকব ফাটু? আর এরপর জন সিনার একটা ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। কালকে জন সিনার একটা ইন্টারভিউ হয়, আর সে সেখানে বলে যে ডিসেম্বর মাস মানে 2025 সালের ডিসেম্বর মাসে আমরা তার শেষ ম্যাচ দেখতে পাবো, শেষবারের মতো সে ডাব্লিউডাব্লিউ রিংয়ে ম্যাচ রেসেল করবে, আর তারপর সে রিটায়ার হয়ে যাবে। আর রিটায়ারমেন্টের মানে এই নয় যে আজ রিটায়ার হলাম 2 বছর পর আবার ফিরে এলাম, যেমনটা অনেকে করে থাকে, যেমন আমরা শন মাইকেলসের ক্ষেত্রে দেখেছি সে রিটায়ারমেন্ট থেকে ফিরে এসছে, আন্ডারটেকারের ক্ষেত্রে দেখেছি সে রিটায়ারমেন্ট থেকে ফিরে এসছে, আর আন্ডারটেকার তো এখন আরও একটা শেষ ম্যাচ লড়তে চায়। তো এইরকম কিচ্ছু হবে না, জন সিনা ডিসেম্বর মাসে রিটায়ার হয়ে যাবে,
মানে পুরোপুরি রিটায়ার, আর তারপরে আমরা তাকে আর কোনো দিনও ডাব্লিউডাব্লিউ রিংয়ে ফিরতে দেখতে পাবো না। মানে ওইটাই শেষবারের মতো দরজা বন্ধ হবে, রিটায়ার মানে রিটায়ার, আর কোনো ফিরে আসার কোনো কথাই নেই। তো এটা জন সিনা কড়াকড়িভাবে বলে দিয়েছে। তাই বলবো 2025 সালটা ভালোভাবে এনজয় করো। জন সিনা কম করে হলেও 40খানা অ্যাপিয়ারেন্স করবে, মানে একজন ফুল টাইমার হিসাবেই কাজ করবে। আর রেসেলমেনিয়াতে তাকে আমরা দেখতে পাবো, এমনকি পুরো 2025 সালটাই দেখতে পাবো। আর 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত জন সিনা রেগুলার ম্যাচ রেসেল করবে, তার অ্যাপিয়ারেন্সও করবে। আর ডিসেম্বর মাসেই আমরা শেষবারের মতো জন সিনার লাস্ট ম্যাচ দেখতে পাবো। তো 2025 সালটা রেসলিং ফ্যান্সদের বলবো ভালোভাবে এনজয় করে নাও, কারণ এরপরে দরজা একেবারের মতো বন্ধ। হয়তো মাঝে মাঝে এসে কয়েকটা প্রোমো দিয়ে গেল, কিন্তু ম্যাচের কথা ভুলেই যাও। তো এবার কথা বলা যাক যে র্যান্ডি অর্টনকে তো আমরা ভেবেই নিয়েছি যে র্যান্ডি অর্টন ব্যাসিন বার্লিনে হেরে যাবে, কিন্তু এমন কি কোনো চান্স আছে বা সুযোগ আছে যার ফলে র্যান্ডি অর্টন জিততে পারে? তো প্রথমে তো সেইগুলোর ব্যাপারেই কথা বলবো। যে ব্যাপারটা হচ্ছে যে র্যান্ডি অর্টন কী কারণে জিতবে। তো সবার প্রথমে কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যদি একটা বড় শক দিতে চায় আমাদেরকে, আমরা তো কেউই আশা করছি না, মানে 100% লোক তো ধরেই নিয়েছে যে র্যান্ডি অর্টন এখানে জিতবে না। তো ট্রিপল এইচ তো শক দিতে খুবই ভালোবাসে, আর যদি বড় সড়ো একটা শক দিতে চায় আমাদেরকে, তাহলে র্যান্ডি অর্টন এখানে জিততে পারে। তো এর পরের যে কারণটা হচ্ছে যে র্যান্ডি অর্টন অনেক লম্বা সময় ধরে হেরে আসছে। 2021 সালে সে শেষবার একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের সিঙ্গেলস ম্যাচ জিতেছিল, তারপর থেকে আর জেতেনি। মাঝখানে 1 বছর সে ইনজয়ও ছিল, সেটা আলাদা কথা, কিন্তু দেখতে গেলে সময়টা অনেক লম্বা। আর তাছাড়া এই বছরে একটাও প্রিমিয়াম লাইভ ইভেন্টে সে জিততে পারেনি। তো র্যান্ডি অর্টনের স্টকটা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। একজন লেজেন্ড কিলার, তার এই অবস্থা। তো র্যান্ডি অর্টনকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ডাব্লিউডাব্লিউ তাকে জেতাতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে আমরা জানি যে র্যান্ডি একদিন তো কোডি রোডসের উপর টার্ন করবেই। আর আমরা সম্ভবত আশা করছি যে পরের বছর রেসেলমেনিয়াতে আমরা র্যান্ডি ভার্সেস কোডির মধ্যেই ম্যাচ দেখতে পাবো, যেখানে আমরা সেই পুরনো লেজেন্ড কিলার টাকলা র্যান্ডি অর্টনকে দেখতে পাবো আশা করছি। তো এবারে র্যান্ডি অর্টন আর কোডি রোডসকে অনেক সময় ধরে তাকে আলাদা রাখতে হবে, কারণ স্ম্যাকডাউনে থাকলে কতদিনই বা র্যান্ডি অর্টন আর ভালো সেজে থাকবে। তো কোডি রোডসের থেকে র্যান্ডি অর্টনকে আলাদা রাখতে হবে। তো আলাদা রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে যে র্যান্ডি অর্টন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে রতে চলে আসুক, তার ফলে স্ম্যাকডাউনেতে কোনো যাওয়া আসা হবে না, আর কোডির সাথে দেখাও হবে না। র্যান্ডি অর্টন আপাতত রতে চ্যাম্পিয়ন হিসেবে থাকুক, যখন রেসেলমেনিয়ার টাইম আসবে, মানে রয়্যাল রাম্বলের টাইম আসবে, তখন র্যান্ডি অর্টন যদি টাইটেল লুজ করে আবার স্ম্যাকডাউনে ফিরে গিয়ে কোডির সাথে ফিউড শুরু করে, সেটাও খুব ভালো হবে। এবার আসি যে র্যান্ডি অর্টন কেন জিতবে না। আমরা দেখো গান্থারের ব্যাপারটা জানি যে গান্থারকে ডাব্লিউডাব্লিউ কত ভালোভাবে বুক করে। গান্থার 2019 সাল থেকে ডাব্লিউডাব্লিউতে রয়েছে, আর বলতে পারো সে তার ক্যারিয়ারের 75% সময় চ্যাম্পিয়ন হিসেবে কাটিয়েছে। আর এখনও পর্যন্ত এই বছরে 2019 সাল থেকে এখনও পর্যন্ত মাত্র 3খানা ম্যাচ গান্থার হেরেছে, সিঙ্গেলস ম্যাচ। আর দেখে তো মনে হয় না ডাব্লিউডাব্লিউ গান্থারকে হারাবে বা হারানোর কোনো রকম ইচ্ছা রয়েছে। আর দেখতে গেলে যদি হেরে যায় তাহলে এমনটা হবে যে সামার স্ল্যামেতে গান্থার চ্যাম্পিয়নশিপ জিতলো, আর 1 মাস হতে না হতেই 1 মাসের আগেই র্যান্ডি অর্টন তার থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিল। তো এটা একটা অনেক বড় ব্যাপার, এই জন্যই খটকাটা লাগছে। কিন্তু মেন কথা হচ্ছে যে আমি তো র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন দেখতে চাই, কারণ যদি র্যান্ডি অর্টন চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে সে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর তাকে তার ক্যারিয়ারে মাত্র আর 2বার টাইটেল জিততে হবে, তাহলেই সে হয়ে যাবে ডাব্লিউডাব্লিউর ইতিহাসে সবথেকে বেশিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া রেসলার, যেটা র্যান্ডি অর্টন ডিজার্ভও করে। তো এখন কিছু বলা যাচ্ছে না, অনেক কারণ রয়েছে, গান্থারেরও অনেক কারণ রয়েছে, র্যান্ডি অর্টনেরও অনেক কারণ রয়েছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, র্যান্ডি অর্টনকে জিতিয়ে দাও। গান্থারের তো এখনও ক্যারিয়ার বাকি রয়েছে, সে আরও অনেক কিছু করতে পারে। আর এমনিতেও গান্থারের যা সুন্দর ক্যারিয়ার চলেছে, এই হারটা হয়তো খুব একটা এফেক্ট পড়বে না গান্থারের ক্যারিয়ারে, সে পরে আবার চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু র্যান্ডি অর্টনের ক্যারিয়ার কিন্তু আর বেশি বছর বাকি নেই, তো তার পক্ষে এই ম্যাচটা জেতা খুবই জরুরি। তো জানি না এখন কী করবে, আশা করে বসে থাকি আর হয় অন্য কিছু। তো আর কি করা যাবে, চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।